অনেক দিন আগের কথা। এক গ্রামের এক কোণে মাটির পুরনো ঘরের সামনে আব্দুল মালিক বসেছিল। তার চোখে মুখে বছরের পর বছর জমে থাকা দুঃখ আর ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। যখন ঠান্ডা বাতাস বালির ওপর দিয়ে বয়ে যেত, তখন এমন শব্দ হতো যেন কেউ আস্তে আস্তে কিছু ঘষছে, যেন প্রকৃতিও তার দুঃখে শরিক হয়েছে। আব্দুল মালিকের তার স্ত্রী সালমার কথা মনে পড়ছিল, যে কয়েক সপ্তাহ আগেই তাকে ছেড়ে চলে গেছে। তার কথাগুলো এখনো কানে বাজছিল। কথাগুলো আব্দুল মালিকের বুকে তীরের মতো বিঁধেছিল। সে কিছুই বলেনি, শুধু চুপ ছিল। এখন সে একদম একা, না স্ত্রী, না সন্তান, না এমন কোনো প্রতিবেশী যে সান্ত্বনা দেবে। সেই নীরবতার মাঝে হঠাৎ সে খুব দুর্বল একটা আওয়াজ শুনতে পেল, যেন কেউ কাঁদছে। সে মাথা তুলে আওয়াজের দিকে গেল। দরজার কাছে একটা রোগা পাতলা বিড়াল গুটিসুটি মেরে বসেছিল। তার লোম ধুলোয় জট পাকিয়েছিল, আর চোখে অদ্ভুত এক চকমকানি ছিল, যেন নীরবে সাহায্য চাইছে। আব্দুল মালিক আস্তে আস্তে এগিয়ে গেল। আশ্চর্যের বিষয় হলো, বিড়ালটি পালালো না, বরং সোজা তার দিকে তাকিয়ে রইল, যেন তাকে চেনে। আব্দুল মালিক পকেটে হাত দিল। ছেঁড়া পকেটে শুধু একটা শুকনো রুটির টুকরো পেল, যেটা সে নিজেই খাবে বলে রেখেছিল। সে নিজেকে বলল, আজ রাতে আমি না খেয়ে ঘুমালে কি বা হবে। হয়তো এই বেচারি কয়েকদিন ধরে কিছুই খায়নি। সে রুটিটা বিড়ালের সামনে রেখে দিল। বিড়ালটি এক মুহূর্ত তার দিকে তাকালো, তারপর গপ গপ করে খেতে শুরু করল। আব্দুল মালিকের ঠোঁটে এক করুণ হাসি ফুটে উঠল। খাও, আমার ক্ষুধা তো অনেক পুরনো সঙ্গী। খাওয়ার পর বিড়ালটি আস্তে করে এসে তার রানের ওপর মাথা রাখল। সেই মুহূর্তে আব্দুল মালিকের মনে হলো যেন বাতাস থেমে গেছে। সালমার কটু কথা সব মুছে গেছে। অনেক দিন পর প্রথমবারের মতো তার মনে হলো সে একা নয়। হয়তো আব্দুল মালিক জানত না যে এই মুহূর্তটাই তার জীবন বদলে দেবে। পরদিন সকালে যখন মরুভূমির ওপর সূর্য উঠল, আব্দুল মালিক ঘরের দরজায় বসে ভাবছিল। দরজা খুলতেই দেখল সেই বিড়ালটি চৌকাঠে বসে আছে। চোখে এমন আভা, যেন বলছে আমি যাইনি, এখন থেকে তোমার সাথেই থাকব। আব্দুল মালিক নিচু হয়ে আস্তে করে বলল, আমার কাছে না আছে খাবার, না আছে টাকা, কিন্তু যদি তুমি সঙ্গ দিতে এসে থাকো, তবে আমার মন এখনো খালি হয়ে যায়নি। সময় গড়াতে লাগলো। বিড়ালটি এখন আব্দুল মালিকের সঙ্গী হয়ে গেল। সে যেখানেই যেত, বিড়ালটিও পিছু পিছু যেত। বাজারে দরজায় বসে অপেক্ষা করত, আর বাড়ি ফেরার সময় আগে থেকেই চৌকাঠে এসে বসে থাকত। গ্রামের লোকেরা অবাক হতো, বলতো, আব্দুল মালিক তো পাগল হয়ে গেছে, বিড়ালের সাথে মানুষের মতো কথা বলে। কেউ কেউ হাসাহাসি করত, কিন্তু আব্দুল মালিকের তাতে কিছুই যেতে আসতো না। তার কাছে ওই বিড়ালটি এক আপনজন আর গোপন কথার সাথী হয়ে উঠেছিল। এক রাতে যখন সে ঘরের সামনে বসে আকাশের তারা গুনছিল, বিড়ালটি এসে তার পায়ে মাথা রাখল। আব্দুল মালিক দীর্ঘশ্বাস ফেলল, আর তার চোখ ভিজে উঠল। তবে এবার আর একাকিত্বের কান্না নয়, এটা ছিল প্রশান্তির। আব্দুল মালিক বিড়ালটির দিকে তাকিয়ে নরম গলায় বলল, জানো, তুমি আমার ছোট্ট এক সাথী। আমি ভাবতাম আমি তো জানতো মরা, কিন্তু তুমি আমার হৃদস্পন্দন আবার ফিরিয়ে এনেছো। জানি না কিভাবে, কিন্তু তোমার মধ্যে এমন কিছু আছে যা আমি বুঝে উঠতে পারি না। বিড়ালটি আস্তে করে মাথা তুলে আব্দুল মালিকের চোখের দিকে তাকিয়ে রইল। তাদের সেই নীরব চাউনি একে অপরের সাথে কথা বলছিল, এমন এক বিনিময় যা সাধারণ মানুষ বুঝবে না। কিন্তু আব্দুল মালিকের মনে হলো যেন বিড়ালটি সব বুঝে গেছে। পরদিন সকালে যখন সে নিয়ম মতো বিড়ালের জন্য রুটির টুকরো তৈরি করছিল, বিড়ালটি হঠাৎ করে দৌড়ে গলির এক কোণায় চলে গেল। তারপর ঘুরে তার দিকে তাকালো, যেন বলছে, আমার পিছু পিছু এসো। আব্দুল মালিক কিছুক্ষণ ইতস্তত করল, কিন্তু তারপর তার পিছু নিল। বিড়ালটি হালকা পায়ে গ্রামের সরু গলি দিয়ে গিয়ে একটা পুরনো ভাঙা দেয়ালের কাছে থামল। সেখানে গিয়ে সে জোরে মিউ করে ডাক দিল। আব্দুল মালিক এগিয়ে গেল। নিচু হয়ে দেখল বালির নিচে কিছু একটা চকচক করছে। সে হাত দিয়ে মাটি সরাতেই অবাক হয়ে চোখ বড় বড় করে ফেলল। একটা পুরনো সোনার মুদ্রার টুকরো, যার উপর যুগের ধুলো জমেছিল। সে অবাক হয়ে দাঁড়িয়ে বিড়ালটির দিকে তাকাতে লাগলো। বিড়ালটি তার পাশে বসে লেজ নাড়াতে লাগলো, যেন খুব খুশি হয়েছে। আব্দুল মালিক ধীর গলায় বলল, তুমি কি সত্যিই একটা বিড়াল, নাকি খোদা তোমাকে আমার জীবন বদলানোর জন্য পাঠিয়েছেন? সেই মুহূর্তে আব্দুল মালিক বুঝতে পারেনি যে এই ছোট্ট ঘটনা তার ভাগ্যের দরজা খুলে দিতে চলেছে। কিছুদিন পার হলো। বিড়ালের উপস্থিতি আব্দুল মালিক
মালিকের জীবন বদলে দিল। যে একাকিত্ব তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল তা এখন কমতে শুরু করেছে। সে বাজারে গেলে বিড়াল তার পিছু নিত, সে কোথাও বসে কথা বললে বিড়াল তার পায়ের চারপাশে ঘুরত আর লোকদের দিকে কড়া নজরে তাকাতো, যেন তাকে পাহারা দিচ্ছে। কিন্তু গ্রামের লোকেরা থামল না। একদিন যখন আব্দুল মালিক গলি দিয়ে যাচ্ছিল আর বিড়াল তার সাথে ছিল, তখন পিছন থেকে হাসির আওয়াজ আসতে লাগলো। ওই দেখো, এই সেই আব্দুল মালিক যাকে তার বউ ছেড়ে গেছে। এখন তার কাছে সম্বল শুধু এই বিড়াল। আমি বাজি ধরে বলতে পারি ওই বিড়ালের সাথে মানুষের মতো কথাও বলে। বেচারা পাগল হয়ে গেছে। আব্দুল মালিক থামল, পেছনে ফিরে তাকালো, কিন্তু কিছু না বলে চুপ রইল। সে বিড়ালের মাথায় হাত বুলিয়ে আস্তে করে বলল, বলতে দাও যা বলতে চাই, আমি তো এখন শান্তি পেয়েছি। সন্ধ্যায় সে ঘরের দরজার সামনে বসল। বিড়ালকে দেখে বলল, এরা আমার মজা ওড়ায়, কিন্তু জানি না যে তুমি সেই একমাত্র প্রাণী যে আমাকে পাগলামি থেকে বাঁচিয়েছ। বিড়াল তার কথা শুনল, তারপর আস্তে করে তার কোলে লাফ দিল। ধীরে ধীরে লেজ নাড়ল আর হালকা মিউ করল, যেন বলছে, আমি তোমার সাথে আছি। দিন কাটতে লাগলো, গ্রামবাসীর টিপ্পন বাড়তেই থাকলো। কেউ তো পাথরও মারত আর বলতো বিড়ালওয়ালা পাগল। কিন্তু আব্দুল মালিকের বিশ্বাস টলল না। তার বিশ্বাস ছিল এই বিড়াল কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং উপরওয়ালার তরফ থেকে একটা ইশারা। যখনই সে তার জলজলে চোখের দিকে তাকাতো, অদ্ভুত এক শক্তি অনুভব করত, যেন ভেতর থেকে কেউ বলছে, তুমি একা নও। এক রাতে যখন আব্দুল মালিক তার পুরনো কিছু জিনিসপত্র গোছাচ্ছিল, দরজায় হালকা টোকা পড়ার আওয়াজ পেল। দরজা খুলতেই বিড়াল ভেতরে এলো আর তার পায়ের কাছে কিছু একটা ফেলে দিল। আব্দুল মালিক নিচু হয়ে দেখল বিড়ালের থাবার কাছে একটা পুরনো হাড় পড়ে আছে, যাতে মাটি লেগেছিল। সে আস্তে করে ওটা তুলল আর মাটি সরাতেই এক অদ্ভুত নকশা ভেসে উঠল। সে মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। হাড়ের উপর খোদাই করা চিহ্ন এমন ছিল যা সে আগে কখনো দেখেনি। সে ফিসফিস করে বলল, তুমি আসলে কি? তোমার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। হি অদ্ভুত জীব। সে হাড়টাকে উল্টে পাল্টে দেখতে লাগলো। মনে এক অজানা আকর্ষণ তৈরি হলো, যেন কোনো গোপন শক্তি তাকে এমন এক পথের দিকে টানছে যার শেষ সে জানে না। এটাই সেই মুহূর্ত যখন আব্দুল মালিকের জীবনে প্রথমবারের মতো রহস্যের দরজা খুলতে শুরু করলো। এমন এক দরজা যা তার ভাগ্য বদলে দেবে। সেই রাতে আব্দুল মালিক ঘুমাতে পারল না। সে অনেকক্ষণ বসে সেই পুরনো হারটা দেখতে লাগলো। ওতে আঁকা চিহ্নটা ছিল ছড়ানো থাবা সহ একটা বিড়াল সূর্যের দিকে ইশারা করছে। তার শরীরে একটা শিহরণ বয়ে গেল। সে চোখ তুলে বিড়ালটির দিকে তাকালো, যে কাছেই চুপচাপ বসেছিল। অন্ধকারে তার চোখ জ্বলছিল। আব্দুল মালিক আস্তে করে বলল, এই জিনিস তুমি কোত্থেকে এনেছো? আর তুমি কি চাও? আমি এটা দিয়ে কি করি? যেন সে তার কথা বুঝেছে, বিড়ালটি হঠাৎ উঠে দাঁড়ালো আর দরজার দিকে হাঁটা দিল। যেতে যেতে ঘুরল আর একবার ডাকলো, যেন বলছে, আমার সাথে এসো। আব্দুল মালিক তার ছেঁড়া পুরনো চাদরটা গায়ে জড়ালো, হাতে তেলের প্রদীপ নিল আর বিড়ালের পিছু পিছু বেরিয়ে পড়ল। রাতের আকাশে চাঁদ মরুভূমির বালির উপর চকচক করছিল, যেন রূপোর সমুদ্র ছড়িয়ে আছে। বিড়াল আস্তে আস্তে এগোচ্ছিল। প্রতি কয়েক কদম পর পর ফিরে দেখছিল সে পিছনে আছে কিনা। প্রায় 1 ঘন্টা হাঁটার পর তারা এক অদ্ভুত জায়গায় পৌঁছালো। একটা বিশাল পাথুরে দেয়াল বা টিলা, যা একা দাঁড়িয়েছিল, যেন কোনো পুরনো রহস্যের নীরব সাক্ষী। বিড়ালটি একটা ফাটলের কাছে গিয়ে থামল আর জোরে ডেকে উঠল। আব্দুল মালিক এগিয়ে গেল, নিচু হয়ে মাটি সরাতে লাগলো। কিছুক্ষণ পরই একটা ছোট কাঠের সিন্দুক বেরিয়ে এলো। অর্ধেক মাটির নিচে পোতা ছিল, সময়ের সাথে সাথে জরাজীর্ণ হয়ে গেছে। সে সাবধানে ঢাকনাটা খুলল। ভেতরে আগের মুদ্রার চেয়েও বড় একটা সোনার দলা ছিল, আর সাথে একটা পুরনো সোনার কঙ্কন, যার উপর হাড়ির গায়ে থাকা সেই একই অদ্ভুত চিহ্ন খোদাই করা ছিল। তার মুখ দিয়ে হালকা চিৎকার বেরিয়ে এলো। সে পিছিয়ে গেল আর বিড়ালটির দিকে তাকালো, যে শান্ত হয়ে বসে লেজ নাড়ছিল। সে ধীর গলায় বলল, তুমি সত্যি কি একটা বিড়াল, নাকি খোদা তোমাকে আমার কপাল ফেরানোর জন্য পাঠিয়েছেন? সে সিন্দুকটা তুলল আর দ্রুত পায়ে গ্রামের দিকে রওনা দিল। তার বুকের ধরফরানি বেড়ে গেছিল। সে এখন আর সেই ভাঙা হতাশ আব্দুল মালিক ছিল না। নতুন এক আশার আলো তার মনে জ্বলে উঠেছিল। কিন্তু সে জানত এটা কেবল শুরু। বিড়ালটি এখনো চুপ ছিল, কিন্তু তার চোখের চকমকানি বলছিল যে এখনো কিছু বাকি আছে।
বাড়ি পৌঁছে আব্দুল মালিক সোনাগুলো সামনে রাখল আর বিড়ালকে বলল, যদি এর পেছনে আরও কোনো রহস্য থাকে তবে আমি প্রস্তুত তোমার সাথে শেষ পর্যন্ত যাওয়ার জন্য।